দিনে ডিজিটাল মার্কেটিংটা এমন একটা বিষয় এসে দাঁড়িয়েছে। ডিজিটাল মার্কেটিং মানে একটা কোনো ম্যাজিক। যারা ধরুন এই যে 5,000 বা 10,000 নিয়ে বিজনেসে নামবে, তারা কি করে ডিজিটাল মার্কেটিংয়ে প্রভাবিত করবে? মনে হলো ফেসবুক অ্যাড চালাচ্ছে সবাই, আমিও চালিয়ে দিলাম, ব্যাপারটা ওরকম করলে হবে না। আচ্ছা, বর্তমান পরিস্থিতি হচ্ছে এখন এআই মার্কেট। আগামী দিনে এআই আমাদের অনেক কিছু কাজকেও কেড়ে নেবে। তো ডিজিটাল মার্কেটিং এর দিক থেকে এআই কতটা যুক্তিপূর্ণ? নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। সবাইকে অনেক স্বাগত। আজকে একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমার সাথে রয়েছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট প্রসেনজিৎ পাল, যিনি নিজস্ব কোম্পানি ব্র্যান্ড করেছে বিগত অনেক বছর ধরে, যেটার নাম কিনা গ্রো টু ওয়েব। স্বাগত। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আর তোমার পডকাস্ট তো আমি দেখি, তো তোমার সাথে আজকে আড্ডা হবে অনেক ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, এবং যারা বিজনেস ওনার আছে তারা অনেকটাই হেল্প পাবে আশা করছি আজকের এই মানে পডকাস্ট থেকে। আচ্ছা, আমরা এখনকার দিনে ডিজিটাল মার্কেটিংটা এমন একটা বিষয় এসে দাঁড়িয়েছে 2026-এ। তো তুমি তো এক্সপার্ট, তোমার নিজস্ব কোম্পানি রয়েছে, তো একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে, যদি কিছু বলো একটা। ভুল ধারণা বলতে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকেই ভাবে যে আমি আজকে হয়তো টাকা ইনভেস্ট করব, কাল থেকে আমার ব্যবসা দ্বিগুণ হয়ে যাবে, হুম। বা ডিজিটাল মার্কেটিং মানে একটা কোনো ম্যাজিক, আমি টাকা ইনভেস্ট করলে আমার প্রচুর লিড আসবে এবং সেখান থেকে সেল জেনারেট হবে। সেটা আদৌ হয় না। ডিজিটাল মার্কেটিং একটা প্রসেস। মানে আগে আমরা যেটা অফলাইনে ব্যবসা করতাম, মানে ব্যানার লাগানো, মাইকে প্রচার করা, ঠিক সেম ওয়েতেই এখন কিন্তু সেটা ডিজিটালি হয়ে গেছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এখন যেই পজিশনে আমরা আছি 2026-এ এআই আসার পরে মানে ফ্রিকুয়েন্টলি সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। আমরা যেটা আজকে ডিজিটাল মার্কেটিংয়ে আমরা কাজ করছি, হয়তো 2 মাস পরে গিয়ে দেখতে পাচ্ছি সেই জিনিসটা পুরো চেঞ্জেস হয়ে যাচ্ছে। সুতরাং মানে মার্কেটিংটা, ডিজিটাল মার্কেটিংটা আরওআইটা খুব মেজার করা যায় একটা বিষয়। এবং ডিজিটাল মার্কেটিং বলতে গেলে, একটা সিম্পল ওয়েতে বলতে গেলে, আপনার ব্যবসাকে মানে একটা ঘটকের মতো কাজ করে। ঘটক বলতে কীরকম, একটা মেয়ে এবং ছেলে, ঠিক আছে, মানে মেয়েকে যদি আমরা দেখি, মেয়ে এবং ছেলে তাদের দুজনের কোনো পরিচয় নেই। ঘটক কী করে, দুজনকে প্রথমে পরিচয় করিয়ে তাদের সম্পর্কে মানে বিয়ের পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে। ঠিক সেরকম আমরা যদি দেখি কাস্টমার আর বিজনেস, ঠিক আছে, তো সেই কাস্টমার আর বিজনেসকে সংযোগ করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা ওয়ে, ঠিক আছে। দেন তারপরে তারপরে সেলসে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে এই ডিজিটাল মার্কেটারের, ঠিক আছে। তো আমরা সেই রকমভাবেই কাজটা করি, যে একটা অ্যাডস মানুষের সামনে পৌঁছানো, বা একটা ব্র্যান্ডকে ট্রাস্ট বিল্ডিং করানো মানুষের সামনে। তো সেইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এবার অনেকের যেই ভুল ধারণাটা যেটা থাকে, যে আমরা হয়তো 500 টাকা ইনভেস্ট করব, আমরা সেখান থেকে 50,000 টাকা রিটার্ন পাবো, বাট সেটা সম্ভব না আর কি। এটা সবথেকে বড় ভুল ধারণা ডিজিটাল মার্কেটিংয়ে। মানে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা খুব তাড়াতাড়ি চায় অনেকে। সবাই তো চায়, কেন এখনকার দিনে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে সবাই চায় যে খুব চটজলদি ইনকাম কী করে করব। কারণ এখন 2020 মানে যখন কোভিড টাইম, তারপর যখন এত বেশি এখন কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর, কারণ ইউটিউবার, ইনস্টাগ্রামার, রিলস, শর্টস এগুলোতে। তো ডিজিটাল মার্কেটিং কিভাবে সেগুলোতে প্রভাবিত করবে, মানে কত তাড়াতাড়ি প্রভাবিত করবে? দেখুন, মানে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে খুব একটা কাজ করি না। আমাদের ব্যাপারটা হচ্ছে, আমরা বিজনেস ওনারদেরকে হেল্প করি। এবার বিজনেস ওনারদের জন্য যখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং দরকার হয়, তখন কন্টেন্ট ক্রিয়েটার দরকার হয়। এবারে ডিজিটাল মার্কেটিংটা যখন একটা কোনো বিজনেস করে, তো সেখানে অনেক রকম পার্ট থাকে, বিভিন্ন রকম পার্ট থাকে। বলতে গেলে ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্র, তার মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনও একটা পার্ট আছে, তার মধ্যে ফেসবুক অ্যাডসও আছে, অর্গানিক মার্কেটিংও আছে। তো অনেক কিছু পার্ট আছে, ঠিক আছে। তো তার মধ্যে কন্টেন্ট ক্রিয়েটারদের একটা ভূমিকা এখন মানে কোভিডের পর থেকে কিন্তু অনেকটাই বেড়েছে। মানে কন্টেন্ট ক্রিয়েটার কমিউনিটি যদি আমরা দেখি, প্রচুর দেখতে পাবো প্রচুর বেড়েছে। বেড়েছে। এবং তাদের নিজস্ব যে আর্নিং, তাদের তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে বিজনেস ওনাররাও কিন্তু বিজনেসকে দ্বিগুণ করে ফেলছে। আমরা রিসেন্টলি দেখছিলাম যে ফুড ব্লগের একটা খুব চল উঠেছিল মাঝখানে, না, ঠিক এখনো আছে। রয়েছে। তো ওখানে একটা জিনিস কি হচ্ছিল, সবাই কন্টেন্ট বানাচ্ছিল, যে এরকম কন্টেন্ট খুব ভাইরাল হচ্ছিল, ভিউজ হচ্ছিল, হঠাৎ করে দেখা গেল সেগুলো সব থেমে গেছে। তার কারণ তারা কোয়ালিটি কন্টেন্ট বানাচ্ছিল না। তো কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে, সেটা বিজনেসের জন্য হোক বা সে কন্টেন্ট ক্রিয়েটার হোক। আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, এক সময় মানে 2,70,000 সাবস্ক্রাইবারও আমি টাচ করেছিলাম, বাট সেই দিক থেকে আমি ডিজিটাল মার্কেটিং
মার্কেটিং ফিল্ডে এখন এসেছি বলে হয়তো ইউটিউবে আমি এখন ফুল ফোকাস নেই, বাট কন্টেন্ট ক্রিয়েটাররা কীভাবে গ্রো করতে পারে সেটাও মানে জানা আছে, মানে যেহেতু নিজে আমি সেটাকে অ্যাচিভ করতে পেরেছি আর কি। আচ্ছা, যারা ধরুন বিজনেস করবে, আপনি যদি বিজনেস ওয়ার্ল্ডে রয়েছেন, সেক্ষেত্রে যারা ধরুন এই যে 5,000 বা 10,000 নিয়ে বিজনেসে নামবে, তারা কি করে ডিজিটাল মার্কেটিংয়ে প্রভাবিত করবে? দেখুন, বিজনেসের সবার প্রথমে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সমস্যা থাকে, ছোট বিজনেস ওনাররা ভাবে যে ডিজিটাল মার্কেটিং করতে প্রচুর খরচ হয়। এটা সবথেকে সবার প্রথমে ভাবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং যদি বুদ্ধি করে কেউ করতে পারে, তার হুম, সেরকম একটা খরচ নেই। সবার প্রথমে হচ্ছে, আমরা একটা দোকান করলে কি করি? সবার প্রথমে ইন্টেরিয়র ডিজাইন করি, বা আমরা একটা শপ কারেক্ট। করলে ইন্টেরিয়র ডিজাইন করি। হুম, ইন্টেরিয়র ডিজাইন করার পরে আমরা তারপরে মার্কেটিং করি। হুম, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ বিজনেস ওনারদের সঙ্গে আমি যখন মিট করি, তখন দেখতে পাই ওনারা কি করেন, সবার প্রথমে মার্কেটিং করেন। তো যেটা সবথেকে ভুল কনসেপ্ট। তো ওই মার্কেটিংটা করতে গিয়ে কি হয়, টাকা নষ্ট হয়। তো সেটা করলে হবে না। আগে সবার আগে ইন্টেরিয়র ডিজাইন করতে হবে। ইন্টেরিয়র ডিজাইন বলতে ডিজিটাল মার্কেটিং এর ফিল্ডে কি, আমরা ডিজিটালি আমাদের ব্যবসাকে সাজাবো। তো ডিজিটালি যদি আমরা সাজাতে পারি, যারা কাস্টমার আছে, যারা আমাদের ইন ফিউচার কাস্টমার হতে পারে, তারা আমাকে সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে যখন খুঁজে পাবে, হুম, তারা যেন ভাবে যে এটা একটা ব্র্যান্ড বা এরা হুম, একটা ট্রাস্টেড বিজনেস। তো হুম, তখন যাতে প্রবলেম না হয়, সেই জন্য 5,000 টাকা বা 10,000 টাকা নিয়ে যদি কেউ মনে করে আমি ডিজিটাল মার্কেটিং করব, তো আমি তাদেরকে একটা সাজেস্ট করব যে সবার প্রথমে আপনি আপনার কয়েকটা জিনিস মাথায় রাখুন। সবার প্রথমে আপনি কখনোই অ্যাড চালাবেন না। আপনি আপনার ব্যবসার অনলাইনের ইন্টেরিয়র ডিজাইনটাকে কমপ্লিট করুন। কীরকম? আপনি সবার প্রথমে একটা লোগো ডিজাইন করুন প্রফেশনাল লোগো ডিজাইনারকে দিয়ে। এখন এআই দিয়েও সম্ভব হয়, কিন্তু সেগুলো কিন্তু কপিরাইটের অনেক ইস্যু থাকে, সেগুলোর অনেক প্রবলেম থাকে। তো সেই জন্য আপনি একজন প্রফেশনাল কাউকে দিয়ে লোগোটাকে ডিজাইন করুন। তারপরে সোশ্যাল মিডিয়াকে সাজান, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত প্রোফাইলগুলোকে সাজান। দেন আপনার এইটা হচ্ছে আপনার মানে বলতে গেলে বিজনেসের একটা মেন পিলার, গুগল মাই বিজনেস প্রোফাইল। এটাকে অনেকেই ইগনোর করে, বাট আমি বলবো লোকাল বিজনেস হলে আপনি লোকাল বিজনেসের জন্য গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে অপটিমাইজ করুন, 100% কমপ্লিট করুন, সেখানে ছবি আপলোড করুন, রিভিউ নিতে থাকুন। দেন তারপরে একটা বেসিক ওয়েবসাইট করুন, এরপরে গিয়ে আপনি মার্কেটিং করুন। এবং এই সমস্ত জিনিসগুলোই কিন্তু 10,000 টাকার মধ্যে হয়ে যায়, কারণ আমরা বেসিক জিনিসটা শুরু করছি। আমরা অ্যাডভান্স লেভেলে হয়তো পরে করতে পারবো, বাট বেসিকটা শুরু করলে কিন্তু আমরা ধীরে ধীরে সেখান থেকে যখন আমরা রেজাল্ট পেতে থাকবো, তারপরে কি আমরা অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট করতে পারবো, অ্যাডভান্স লেভেলের আরও বেশি বেশি টাকার অ্যাড চালাতে পারবো। বাট বেসিক কিন্তু এটাই। আচ্ছা, যারা এই অফলাইন বিজনেস করে, হুম। অনেকেই তো আছে, তারা কিভাবে অনলাইনে কানেক্টেড হবে? অনলাইনে আমি যেটা বললাম যে অনলাইনে কানেক্ট হতে গেলে সবার প্রথমে ওই বেসিক লোগো ডিজাইন লোগো করা ডিজাইন বা এগুলো। হুম। ইন্টেরিয়র ডিজাইনটা করতে হবে। না, যারা ধরুন হুম। জানে না বিষয়টা, জানে না, তারা কি করে করবে? তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, অথবা আমি তাদেরকে একটা উপায় বলে দিচ্ছি, কিচ্ছু করা লাগবে না। একটা সোশ্যাল মিডিয়ার জন্য একটা ফেসবুক পেজ খুলে রাখুক, আর হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল। এই গুগল মাই বিজনেস প্রোফাইলটা কি? গুগল মাই বিজনেস প্রোফাইল হচ্ছে গুগলের একটা ফ্রি হুম, টুলস, যেখানে যে কোনো বিজনেস ওনার, হুম, সেটা যে কেউ, সেটা মিষ্টির দোকানও হতে পারে, বড় কোনো ব্র্যান্ডও হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, সবার ক্ষেত্রেই আছে। আমরা সবার আগে দাঁতের ডাক্তার দেখাতে গেলে কি করি? বেস্ট ডেন্টিস্ট নিয়ার মি বা ইন কলকাতা সার্চ করি, এবং টপে 3 জনই আসে, সেটাকে বলে ম্যাপ প্যাক। এই হুম। ম্যাপ প্যাকের মধ্যে যদি কেউ আসতে পারে, সে কি পরিমাণ ওখান থেকে কাস্টমার পেতে পারে সে তার ধারণা নেই। কিন্তু এই ম্যাপ প্যাপের মধ্যে আসার ব্যাপারটা কিন্তু অতটা সহজ না। এর জন্য কিন্তু অনেক রকম লোকাল এসইও করতে হয়, কিছু গুগলের টেকনিক আছে যেগুলো করতে হয়। তো সেই জন্যই ডিজিটাল মার্কেটার বা এক্সপার্ট কাউকে একটা হায়ার করা, বা নিজে শিখে নিলে তো আরও ভালো। তো নিজে শেখার মধ্যে আমি বলবো যে এই যে আপনার প্রথমে ইন্টেরিয়র ডিজাইন বলতে গেলে, আমি যেটা ডিজিটাল মার্কেটিং এর ইন্টেরিয়র ডিজাইন বলছি, এটা করতে হবে। হুম। দেন তারপরে হচ্ছে আপনার গুগল মাই বিজনেস প্রোফাইল, ওয়েবসাইট, অ্যান্ড তারপরে গিয়ে আপনার একটা অল্প টাকার অ্যাড চালিয়ে টেস্ট করতে হবে যে আমার বিজনেসের জন্য দেখি না 500 টাকার পার ডে একটা বাজেট করে আপনি 7 দিন চালান, কারণ 7 দিনের নিচে অনেকে হয়তো 2 দিন চালায়। বাট ফেসবুকে 2 দিন চালিয়ে কোনো লাভ হবে না, কারণ একটা লার্নিং ফেজই থাকে 7 দিন। মানে ফেসবুকের অ্যালগরিদমকে বুঝতে সময় লাগে 7 দিন, মানে ফেসবুকের বলাই থাকে এটা। তো লার্নিং ফেজ থেকে ফেসবুক যখন বেরিয়ে যায়, তখন ভালো রেজাল্ট আনতে শুরু করে। তো অনেকে কি করে, 2 দিন অ্যাড চালিয়ে হুম, বন্ধ করে দেয়, 3 দিন অ্যাড চালিয়ে বন্ধ করে দেয়। হুম, ওরকম করলে হবে না। সব কিছু একটা বাজেট নিয়ে এগোতে হবে, একটা প্রপার প্ল্যানিং নিয়ে এগোতে হবে, স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস ওনারা যেটা করে, অনলাইন মানে অফলাইন থেকে অনলাইনে যখন আসে, তারা ইচ্ছা হচ্ছে এটা করব, আমি একটু ইনফ্লুয়েন্সার মার্কেটিং করি, আমার ইচ্ছা হচ্ছে একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট বানিয়ে ফেলি, বাট ওতে কোনো লাভ হয় না। প্রপার স্ট্র্যাটেজিভাবে কাজ করতে হবে। মানে প্রপার ওয়েবসাইট বানিয়ে তারপর লোগো ডিজাইন করে তারপরে আর কি মানে লোগো ডিজাইন এটা তো বেসিক জিনিস। বেসিক। আজকের দিনে প্রত্যেকটা বিজনেসেরই লোগো থাকে। ঠিক আছে? ধরুন হুম, যাদের ওয়েবসাইট থাকলো না, হুম, হুম। তারা কি করে ক্লায়েন্ট পাবে ওই বিজনেসের ক্ষেত্রে? তারা ফেসবুক অ্যাডসের থ্রুতে ক্লায়েন্ট পেতে পারে, তারা কন্টেন্ট ক্রিয়েশনের থ্রুতে ক্লায়েন্ট পেতে পারে। আমার কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের আমি আজ পর্যন্ত কখনো ফেসবুক অ্যাডস চালাইনি, তারা পুরোটাই অর্গানিকভাবে
মানে রেজাল্ট পাচ্ছে। আবার এমনও ক্লায়েন্ট আছে যাদের অর্গানিকভাবে আমি রেজাল্ট আনতে পারিনি, তাদের পুরোটাই পেডস থেকে আমার কাস্টমার আনতে হচ্ছে। তো এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে আরকি। আচ্ছা, মানে অর্গানিক অ্যাড যেটা হুম, বললেন হুম। আপনি, অর্গানিক অর্গানিক অ্যাড না, অর্গানিক ওয়ে মানে অর্গানিক মার্কেটিং। অর্গানিক ওয়ে না পে টু পে যেটা আর কি হ্যাঁ, দুটো ফেসবুকে, হয়। একটা হচ্ছে সেটাতে তাদের মানে বেশি অডিয়েন্স কিভাবে কানেক্ট করে, কোনটাতে, পেডটাতে বেশি নাকি? ডিপেন্ডস অন এবার ব্যাপারটা হচ্ছে অর্গানিকটাতে ট্রাস্ট বিল্ডিং হয়, ঠিক আছে? অডিয়েন্স ক্রিয়েট যদি বলা হয়, আমার এমন ক্লায়েন্ট আছে অ্যাস্ট্রোলজির ক্লায়েন্ট, অর্গানিকভাবে এত পরিমাণে লিডস পাই, যেটা পেডসের করতে গেলে ওনার অনেক টাকা খরচ হয়ে যেত। ব্যাপারটা দাঁড়ায় বিজনেস টু বিজনেস, কোন বিজনেসের জন্য আমি কাজ করছি, কোন বিজনেস আমার এই বিজনেসের অডিয়েন্সটা কিভাবে হুম। আমাকে নিচ্ছে, বা আমার এই অডিয়েন্সটা কোথায় আছে, কোন কোন প্ল্যাটফর্মে দেখছে, সেই রকম। যেমন একটা ডাক্তার যদি অ্যাড চালায়, জিনিসটা কেমন একটা চিপ লাগে, ঠিক আছে? কিন্তু সেই ডাক্তার যদি তার এক্সপার্টিস শেয়ার করে সব সময়, তো ভিডিওর মাধ্যমে সে দেখা গেল বিভিন্ন রিলসের মাধ্যমে তার হুম। এক্সপার্টিস শেয়ার করছে, সে পডকাস্টে যাচ্ছে, গিয়ে সেখানে এক্সপার্টিস শেয়ার করছে, তাহলে কি হবে, যারা পেশেন্টস আছে তাদের মধ্যে কিন্তু একটা ট্রাস্ট বিল্ডিং হবে, ঠিক আছে? তো কোন বিজনেসের জন্য আমরা মার্কেটিং করছি, হুম। এবং সেই বিজনেসের অডিয়েন্সটা কোথায় আছে, বা তার জন্য কি কি মার্কেটিং করা যেতে পারে, তার স্ট্র্যাটেজি সবার প্রথমে বার করতে হবে, তারপরে গিয়ে মার্কেটিং করতে হবে। মনে হলো ফেসবুক অ্যাড চালাচ্ছে সবাই, আমিও চালিয়ে দিলাম, ব্যাপারটা ওরকম করলে হবে না। আচ্ছা, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই হুম, ৩ টি এখন মোস্ট ইম্পোর্টেন্ট হুম। প্ল্যাটফর্ম। তো এই ৩ টের মধ্যে কোনটাতে সবথেকে মানে ফার্স্ট তাড়াতাড়ি দ্রুত লোকের কাছে পৌঁছাবে? দেখুন মানে কারণ ফে আমি জানি হুম, ইউটিউবটা অনেক লেট করে চলে, যত হুম, না হুম। ফেসবুক এবং ইনস্টাগ্রাম। তো আপনি যদি বলেন। বিষয়টা হচ্ছে ফেসবুক একটা মানে বিজনেস, ঠিক আছে? ফেসবুকেরও একটা বিজনেস। এখন তো ফেসবুক বিজনেস হয়ে আ গেছে, মেটা বিজনেস হয়ে গেছে। হ্যাঁ, তো ফেসবুক কখনো চাইবে না কোনো বিজনেস পেজ খুলছে কেউ, সে ফ্রিতে আমার আমার প্ল্যাটফর্ম ইউজ করে সে বিজনেস করে বেরিয়ে যাক। যখনই কোনো বিজনেস ক্যাটাগরির পেজ থাকে, সেই ফেসবুক চাই তার রিচটাকে যতটা করে ডাউন করানো যায়। ফেসবুক কিন্তু কখনোই অর্গানিকভাবে গ্রো করতে দেবে না। তার কারণ সে যদি গ্রো হয়ে যায়, কি হলে সে ফেসবুক অ্যাডসের মধ্যে কিন্তু সেরকম একটা টাকা ইনভেস্ট করবে না। তার মানে কি সব বিজনেসে হয়? এমন বিজনেস আছে সে অর্গানিকভাবেই আছে। আমি বললাম আমার এমন ক্লায়েন্ট আছে যাদের আমি অর্গানিকভাবেই গ্রো করাচ্ছি। তাদের আমি ৳১ ফেসবুকে অ্যাড চালাইনি। কিন্তু ফেসবুক অ্যাডসটাকে আ কিছু বিজনেস আছে চালাতেই হবে। না হলে সে গ্রো করা যাবে না। এবারে আ ইউটিউবটা এখনো পর্যন্ত ইউটিউবে অর্গানিকভাবে গ্রো করা যায়। মানে আমি যেই এরিয়াতে থাকি, আমার ওখানে খুব নার্সারির বিজনেস আছে, ঠিক আছে? মানে আমাদের ওখানে একটা নার্সারি বলতে গেলে একটা হাব। তো ওখানে যারা এমন লোক আছে যারা পড়াশোনাই জানে না। ইউটিউবটাকে শুধু কাজে লাগিয়ে কোটি টাকা আর্নিং করছে। কিভাবে? ইউটিউব থেকে আর্নিং করছে না কিন্তু, ইউটিউব থেকে কাস্টমার পাচ্ছে তারা। ঠিক আছে? আচ্ছা। তো ব্যাপারটা কি হয়? ভিডিও মার্কেটিং আজকের দিনে ট্রাস্ট বিল্ডিং এ প্রচুর হেল্প করে। এবার হুম। একেকটা প্ল্যাটফর্ম একেক রকম ভাবে। যদি প্রোডাক্ট বিজনেস হয়, তাহলে Instagram, ফিমেল টার্গেটিং যদি কোনো প্রোডাক্ট হয়, তাহলে হুম। Instagramটাকে ইউজ হুম। করতে হুম। হবে। ফেসবুকের মাধ্যমে রিলসের যদি গ্রো করতে হয়, মানে এক্সপার্টিস শেয়ার করে, তাহলে ফেসবুকটাকে ইউজ করতে হবে। হুম। লং ফর্ম কনটেন্টের জন্য ইউটিউবটাকে ইউজ করতে হবে। এবং আরেকটা জিনিস বলি, বিজনেস ওনাররা অনেকেই এই জিনিসটা ভেবে থাকেন যে আমি বিজনেস করছি, তার সঙ্গে ফেসবুক থেকেও আর্নিং আসবে, ইউটিউব হুম। থেকেও আর্নিং হুম। আসবে। হুম। হুম। তো আমি ওই জন্য কনটেন্ট বানাবো। হুম। এইটা পুরোটাই মানে একটা ভুল ভুল ধারণা। ধারণা। কারণ সে হয়তো জানে না ওই ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব ইউজ করে তার কত পরিমাণে কাস্টমার আসতে পারে। যদি একটা আমি ধরে নিলাম একটা অ্যাস্ট্রোলজার, সে যদি ভাবে যে আমি ওখান থেকে ইনকাম করব, তার মানে যে ইনকামটা হবে ফেসবুক, মানে আমি তো ফেসবুক মানে ইউটিউব করেছি, তো আমি জানি ইউটিউবের ইনকাম, অ্যাডসেন্সের ইনকামটা খুব যে বেশি হয় তা না। আমার মানে মানে যেই সমস্ত পার্টনারশিপ বলুন, বা যে সমস্ত যেই স্পন্সরশিপ বলুন, ওগুলো থেকেই ভালো আর্নিং আসে। সেটা যেকোনো ক্রিয়েটরের কাছ থেকে শুনলেই। তার মানে কনটেন্ট ক্রিয়েটর যারা হুম, রয়েছে, হুম, হুম। তারা কিন্তু ফেসবুক থেকে যত না ইনকাম হুম, হুম, হচ্ছে, হুম। স্পন্সরশিপ বা অ্যাড গুলো অবশ্যই, পেয়েই বেশি অবশ্যই। পাচ্ছে। কারণ রিসেন্টলি মাঝখানে ফেসবুকে প্রচুর মানে নুডিটি বেড়ে গেছিল। তো তারপরে কি করল? আ ফেসবুকে কিন্তু আর্নিংটাকে অনেকটা কমিয়ে দিল, এবং সেই সমস্ত কনটেন্ট গুলোকে অনেক পেজকে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাই? হ্যাঁ, বন্ধ করে হ্যাঁ, দিয়েছে মানে এবং রিচ ডাউন করিয়ে এইটা দিয়েছে। কিন্তু একটা হুম, মানে সোশ্যাল মেসেজ কিন্তু খুবই হুম, খারাপ। কারণ বাচ্চাদের সবার কাছেই এখন ফোন হুম। রয়েছে। ফেসবুক এটা দেখেছে, ভেরি গুড ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি। এটা ঠিক ১ বছর আগে মাঝখানে ফেসবুকের অ্যালগরিদমও ধরতে পারছিল না হয়তো। হুম। তো হুম। যে হুম। কারণে প্রচুর বেড়ে গেছিল। কিন্তু হুম। এখন কিন্তু সেটা আর দেখা যায় না। এখন সেটা কমিয়ে দিয়েছে। ঠিক আছে? মানে কি হচ্ছিল, আগে আর্নিংটা দিচ্ছিল, সেই লোভে অনেকে কনটেন্ট বানাচ্ছিল। একদম। এখন সেই ভ্যালুয়েবল কনটেন্ট ছাড়া সেটা যেকোনো প্ল্যাটফর্মে কেউ টিকতে পারবে না। সেটা YouTube হোক বা Facebook হোক। আচ্ছা, এই যে মানে ফেসবুকে যে আমরা যে মানে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হুম, ইউটিউবে যে হ্যাশট্যাগ হুম, হুম, দেওয়া বা কিওয়ার্ডস গুলো হুম, বা ক্যাচি একটা ভাইরাল হুম। লাইন, এইগুলো দিলেই কি মানে ভিডিও ভাইরাল হবে নাকি নরমাল হবে না? সেটা সত্যি কথা কিভাবে? বলতে সেটাও কি মার্কেটিং এর মধ্যে পড়ছে কিছু? হ্যাঁ, অবশ্যই পড়ছে। সত্যি কথা বলতে এগুলো
হয়তো কাজে দেয়, আবার দেয় না। কিন্তু মেইন সবথেকে কাজে দেয় যেটা হচ্ছে আমার দেয় কনটেন্ট। না। আমার দেয় না। কোনটা যে কখন আমি ভাইরাল বলে হবে আমি দিচ্ছি, কিছুই জানি না। যেকোনো কনটেন্ট ভাইরাল করার জন্য মেইন ওয়াচ টাইম। ওয়াচ টাইম যদি সেই ভিডিওতে না থাকে, কারোর ক্ষমতা নেই, আমারও ক্ষমতা নেই সেই ভিডিওটাকে ভাইরাল করা। যদি সেও করে সেটা হচ্ছে অর্গানিক ওয়েতে না, সেটা ইনঅর্গানিক ওয়েতে পেইড অ্যাডস এর মাধ্যমে করছে, যেটা কোনো কাজের না। সেগুলো তো ডাউন হয়ে যাবে ডাউন পেজটা। হয়ে যাবে। এবং যেটা আমি আজ পর্যন্ত কোনো ক্লায়েন্টের জন্য আমি সাজেস্ট করি না, ফলোয়ার্স বাড়ানোর জন্য অ্যাড চালানো হুম, বা ফেক ফলোয়ার্স, যেটা অনেকে সাজেস্ট করে। হুম। তো এই কারণেই মানে হুট আমি করে দিল আরকি হুম, হুম, জিনিসটাকে হুম, হুম। তো প্রচুর যেটা যেটা ফলোয়ার্স। মানে অথেন্টিক না আরকি। আর ভাইরাল করার জন্য, কনটেন্ট ভাইরাল করার জন্য একটাই জিনিস, যে যে ভিডিওটা আমি যদি ১ মিনিটের ভিডিও বানাই, আমি যদি ১০ মিনিটের ভিডিও বানাই, হুম। আমাকে খেয়াল রাখতে হবে যে অডিয়েন্স দেখছে সে যেন বেশি সময় ধরে দেখে। যে সে যদি বেশি সময় ধরে দেখে তাহলে জিনিসটা ভাইরাল হবে। যত ওয়াচ টাইম বাড়বে সেই অ্যালগরিদম কি ভাববে, মানে Facebook হোক বা যেকোনো অ্যালগরিদম ভাববে যে এটা মানুষ দেখছে, চলো আরো কয়েকজন মানুষের কাছে পাঠানো যাক। পাঠানো যেতে আবার পারে। সেই মানুষগুলো দেখছে, আবার কয়েকজন মানুষের কাছে পাঠানো যাক। এই ফেক ফলোয়ার্স করে অনেকে তার পেজটাকেই নষ্ট করে ফেলে। আচ্ছা, এই মেটা বিজনেস সুইট হুম। এটা তো প্রোফাইলটা কি খুলতেই হবে সমস্ত মানে বিজনেসদের জন্য যারা করবে ওখান আরকি? থেকে কাজ করাটা সহজ। কিভাবে? ওখান থেকে কাজ করা সহজ মিন্স ওখান থেকে ইনস্টাগ্রামের অ্যাক্সেসও পাচ্ছি আমি। ওখান থেকে আমি আমার শিডিউলের সমস্ত কিছু দেখতে পাচ্ছি। বলতে গেলে ওটা হচ্ছে আমার কনটেন্ট আপলোড, ওটা কনটেন্ট আমার ম্যানেজ বা হুম, আমার কনটেন্টের রিটেনশন সমস্ত কিছু দেখার জন্য ওই প্ল্যাটফর্মটা আমাকে ইউজ করতে হবে। যদি আমি শুধুমাত্র আপলোড করি, আপলোড করলাম, আপলোড করি ওই ক্যাপশন দিয়ে আমার বেরিয়ে আসতে হবে। আমি দেখতে পাবো না যে ওটা কখন আপলোড হচ্ছে বা ওটাতে আমার ইউটিউবে আপলোড হয়েছে কিনা, সরি ইনস্টাগ্রামে আপলোড হয়েছে ইনস্টাগ্রামে। কিনা। ইনস্টাগ্রাম আর ফেসবুকের সাথে যেহেতু মার্জ করা থাকে, তো আপলোড করতে সহজ হয়। তো এটা একটা ব্যাপার। আর অ্যাডস ম্যানেজার মানে যেটা হচ্ছে আমাদের অ্যাড চালায়, তো অনেকে বুস্ট করে। এই বুস্টের ব্যাপারটা বলি। সবাই ভাবে যে ওই ফেসবুকে আমি পেজের মধ্যে যাচ্ছি, ওখানে বুস্টের অপশন আছে, ফেসবুক সাজেস্ট করে। সেটা তো একটা ভিডিও বুস্ট হলো। বাকি ভিডিও? হুম, হুম। একটা হ্যাঁ, ভিডিও হ্যাঁ, বুস্ট হ্যাঁ। হলো। বাকি তো না, ভিডিওগুলো? এবার অনেকে ভাবে যে ওখানে বুস্টের অপশন আসছে। হুম, আমি ওখানে দেখাচ্ছে যে হয়তো ৳৪০০ য় এত লোক দেখবে। তো অনেকে কি করে ৳৪০০ মানে ফান্ড এড করে, হুম, দেন তারপরে বুস্ট করে। দেখে যে কোনো লাভই হলো না। তার কারণ বুস্টটা হচ্ছে যারা জানে না ফেসবুক অ্যাডসটা, তাদের কাছ থেকেও ফেসবুক যাতে টাকাটা নিতে পারে সেইজন্য বুস্ট অপশনটা রেখেছে। ঠিক আছে? বুস্ট অপশনটা সেলসের জন্য না, অ্যাওয়ারনেস এর জন্য ঠিক আছে। আমার কাছে প্রচুর টাকা আছে। আমি হুম। অ্যাওয়ারনেস করতে চাইছি। আমার বিজনেসটা নতুন লঞ্চ করছে। আমি চাইছি আমার এরিয়াতে একটু জানানোর জন্য ভিডিও বা অ্যাওয়ারনেস হুম, ক্যাম্পেইন করাতে চাইছি। তার জন্য বুস্ট ঠিক আছে। বাট অ্যাড চালাতে গেলে আবার অ্যাড ম্যানেজার। আচ্ছা। মানে admanager.facebook.com, যেটা হচ্ছে আমাদের অ্যাড চালানোর জন্য মেটা ম্যানেজার বলে আরকি। ওখান থেকে চালাতে হবে। আচ্ছা, এই যে ডিজিটাল মার্কেটিং এখন তো এই তোমার মতন অনেকেই হয়তো করছে। মানে সঠিক ডিজিটাল মার্কেটিং কাদের কাছে গেলে একটা বিজনেসম্যানের ক্ষেত্রে সবথেকে মানে তাদের সুইটেবল মনে হবে বা যে গ্রোথ হবে বিজনেসের ক্ষেত্রে? কারণ এখন প্রচুর ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আমি কারণ আমি Facebook এ হুম, প্রচুর হুম, ভিডিও দেখেছি, YouTube এও আছে যে আপনি এইটাতে করুন, দেখবেন আপনার গ্রোথ হুড় করে বাড়বে। হুম। এইটা কেন? দেখুন, মানে এখন ডিজিটাল মার্কেটার ব্যাপারটা এমন হয়ে গেছে, ফেসবুক বা মানে ইউটিউব থেকে কয়েকটা কোর্স বা ভিডিও দেখে মার্কেটার বলে বলে দিচ্ছে। হুম, কিন্তু তারা নিজেদের ফিল্ডে কিছু হয়তো করতে পারেনি। যেরকম আ ইউটিউবে অনেকে আছে আমি দেখেছি, ইউটিউবে কিভাবে গ্রো করতে হবে বলে দিচ্ছে। কিন্তু সে নিজে বা তার ক্লায়েন্টের জন্য এখনো পর্যন্ত সে হয়তো গ্রো করতে পারেনি। তো সুতরাং যার সাথেই কাজ করছে না কেন সে ক্লায়েন্টটা, তাকে আগে দেখতে হবে যে আমি যার সাথে কাজ করতে চাইছি সে আগে কি কাজ করেছে বা তাদের সেই ক্লায়েন্টগুলোকে কি রেজাল্ট আনতে পেরেছে। আমি দেখা গেল ফেসবুক অ্যাডস চালাতে চাইছি। তো আমি তাকে অবশ্যই জিজ্ঞাসা করব যে ফেসবুক অ্যাডসে অন্যদের কি রেজাল্ট এনেছো তুমি? তারপরেই তো আমি তার সাথে কাজ করব। সুতরাং এই যে পোর্টফোলিও বা আগে তাদের কি এক্সপেরিয়েন্স আছে সেগুলো না দেখে কাজ করলে তো অবশ্যই ঠকতে হবে। তো ওগুলোকে দেখতে হবে। ওই ডিজিটাল মার্কেটিং এর একটা ব্যাপার আছে, মানে অনেকেই এই করে দেবো, সেই করে দেবো অনেক কিছু বলে। কিন্তু শেষমেশ দেখা যায় কিছু করতে পারে না। ঠিক আছে? কিন্তু এইটার জন্যই কিন্তু প্রিভিয়াস যে ক্লায়েন্টদের কাজ করেছে সেগুলো দেখতে হবে। সেই ক্লায়েন্টের, এবং আমি এই বিষয়ে একটা কথা বলি, মানে আমার সাথে যে সমস্ত ক্লায়েন্টরা মানে মান্থলি রেকারিং এ আছে, এমন হয়ে গেছে ৪ বছর ধরে কাজ করছে। ৪ বছর ধরে একটা মানুষ প্রতি মাসে পেমেন্ট করে যাচ্ছে, এমনি হয়তো কেউ করছে না। সে রেজাল্ট পাচ্ছে বলেই করছে। ঠিক আছে? তো এইরকম অনেক ক্লায়েন্ট আছে ২ বছর, ২.৫ বছর, ৪ বছর একটানা কাজ করে যাচ্ছে। কারণ তাদের আমি কনস্ট্যান্ট ভাবে রেজাল্ট দিতে পারছি। কারণ আমি সিম্পল হিসাব। আমি ডিজিটাল মার্কেটার হিসেবে আমি সার্ভিস মানে আমি তাদেরকে সার্ভিস দিচ্ছি এটা দেখি না। আমি দেখি যে তাদের পার্টনার, আমি তাদেরকে গ্রো করতে পারলে আমার সাথেও তারা আমার সাথে লিঙ্ক আপ থাকবে। কানেক্টেড থাকবে। কানেক্টেড থাকবে। মানে কি ধরনের আপনার বিজনেস প্রোফাইল আপনি গ্রোথ করেন? আমার কনটেন্ট ক্রিয়েশন এর মধ্যে ডাক্তার আছে,
তারপরে হচ্ছে অ্যাস্ট্রোলজার আছে। আর বিজনেসের পরে প্রথমে আমার স্টার্টিং হয় এডুকেশন সেক্টর থেকে। মানে ইন্ডিয়ার ইউনিকর্ন একটা কোম্পানি আছে, হুম। তাদের সাথে আমি প্রথমে ইউটিউবের কানেক্টেড ছিলাম, মানে পার্টনারশিপে ছিলাম। তো তারা আমাকে বলে ওয়েস্ট বেঙ্গলে অ্যাড চালানোর জন্য, তাদের এডটেক ফার্মের কোর্স সেলিংয়ের জন্য। তো সেখান থেকেও একটা ভালো রেসপন্স আসে। দেন সেইখান থেকে আমার এডটেকের যে সমস্ত ক্লায়েন্টগুলো ওয়েস্ট বেঙ্গলে, সেখানে আমার বাড়ে। মানে এডুকেশন সেক্টরে প্রথমে আমি কাজ করা শুরু করি, তারপরে ধীরে ধীরে বিভিন্ন রকম সেক্টরে আমি কাজ করেছি আর কি। আর বেশি বলতে গেলে এডুকেশন, অ্যাস্ট্রোলজার, ডাক্তার, আম, এগুলো হচ্ছে আমার বেশি আর কি। আর জিম, এগুলোতে মানে কাজ করছি আপাতত। আচ্ছা, বর্তমান পরিস্থিতি হচ্ছে এখন এআই মার্কেট। হুম, হুম, আমরা জানি যে এআই দিয়ে সমস্ত কাজই করা যেতে পারবে এবং আগামী দিনে এআই আমাদের অনেক কিছু কাজকেও কেড়ে নেবে। হুম। তো ডিজিটাল মার্কেটিং এর দিক থেকে এআই কতটা যুক্তিপূর্ণ? মানে আমাদের অনেক সুবিধা হয়েছে। মানে আমরা আগে যেটা 5টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারতাম, এখন সেটা 10টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারছি। মানে কেন? অনেকে ভাবছে হয়তো তাদের জব চলে যাবে। মানে এআই আসার পরে এআই তো গ্রাফিক্স বানিয়ে দিচ্ছে। কিন্তু এআই যে গ্রাফিক্সগুলো বানাচ্ছে, ঐরকম একটা সাধারণ মানুষও বানিয়ে নিতে পারছে। একটা ডিজিটাল মার্কেটার বানাচ্ছে, ও হয়তো সেরকমই বানাচ্ছে। সুতরাং ওই যে মানে ইউনিকনেস ব্যাপারটা, সেটা থাকছে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কিছু ক্রিয়েটিভিটি খাটাতেই হবে। না হলে এআইকে ইউজ করে সবাই একই রকম জিনিস করে ফেলবে, আলাদা কিছু করতে পারবে না। তখন কিন্তু জিনিসটা কি হবে? একটা স্যাচুরেশন চলে আসবে। কারণ সবথেকে আমাদের সুবিধা যেটা হয়েছে, আগে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ভাবতো না, তারাও হুম। আমাদের কাছে এসে বলছে আমরা ডিজিটাল মার্কেটিং করতে ইচ্ছুক। আর আমাদের মানে এআই আসার পরে যে হেল্পটা হয়েছে আর কি, মানে আমরা আগে অ্যাড চালাতে গেলে হয়তো কন্টেন্ট ক্রিয়েট করতে আমাদের ওয়েট করতে হতো, যে আমাদের ভিডিও এডিটর কাজটা দেবে বা আমাদের গ্রাফিক্স ডিজাইনার কাজটা দেবে, সেটা অ্যাপ্রুভাল হবে, দেন তারপরে গিয়ে আমাদের মানে অ্যাডটা রান করব। এবার এখন যেটা সুবিধা হয়েছে কি, মানে আমাদের টেস্টিং করতে হয় ফেসবুক অ্যাডসে। ফেসবুক অ্যাডস অনেকেই কী করে, একটা চালিয়েই ওটাই শেষ। বাট ওরকম করে কখনো রেজাল্ট পাওয়া যায় না। ফেসবুক অ্যাডসে প্রচুর টেস্ট করতে হয়, অপটিমাইজেশন করতে হয়। মানে ফেসবুক অ্যাডস অনেকে ভাবে ওই 10 মিনিট বা 15 মিনিটে তো একটা ফেসবুক অ্যাডস চালানো যায় ঠিকই, কিন্তু ওটাকে সারা মাস ধরে অপটিমাইজ করতে হয়, তারপরেই রেজাল্ট আসে। মানে আমাদের এমন এমন ক্যাম্পেন আছে যেখানে আমরা 3 লাখ 4 লাখ টাকা করে একটা ক্যাম্পেনে রান করেছি। মানে আমাদের নিজেদের কথা বলছি, ক্লায়েন্টদের তো আছেই আলাদা। মানে এরকম ধরুন 100টা হয়তো ক্যাম্পেন আমাদের চালানো আছে, ঠিক আছে? তো এই রকমভাবে জিনিসটাকে যখন আমরা অপটিমাইজ করি, ধরুন একটা অ্যাডের জন্য আমাদের হয়তো 10টা ক্রিয়েটিভ বানাতে হয়। হুম। সেটা এআইকে দিয়ে আমি যদি 10 মিনিটে বানিয়ে নিতে পারি, তাহলে আমার কি সময়টা বেঁচে গেল। আমার অ্যাডের যেই টাইমটা, সেটা আমি তাড়াতাড়ি করে টেস্ট করতে পারছি। কারণ এখন এআই আসার পরে যেটা সুবিধা হয়েছে, এখন সব কিছু দ্রুত হয়ে গেছে। দ্রুত বলতে মার্কেটটাও দ্রুত। আমরা যদি এখন ওয়েট করি, যে 2 দিন 3 দিন ওয়েট করি যে একটা গ্রাফিক্স আসবে, সেটাকে আমরা অ্যাপ্রুভাল নেব, তারপরে আমরা রান করব, সেটা হবে না। এখন সমস্ত কিছু ওই তাড়াতাড়ি করতে হবে। আর এআই আসার পরে আমাদের তো অনেক মানে হেল্প হয়েছে। আচ্ছা, এই যে আগামী দিনে হুম। ডিজিটাল মার্কেটিং কতটা বেশি মানে কানেক্টেড করবে সোশ্যাল মিডিয়াতে বা নতুন প্রজন্মকে? কারণ সবাই চাইবে যে ডিজিটাল মার্কেটিং কেউ এখন অনেকেই পড়ে, অনেকেই বলবে মানে কি বলবেন আরকি? মানে নতুন যারা প্রজন্ম আসছে। আ দেখুন, মানে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড যত দিন যাবে বাড়বে। কিন্তু একটা জিনিস, এআই আসার পরে কিন্তু অনেক ডিজিটাল মার্কেটারের কাজ মানে কমে গেছে। তার কারণ একটাই, তারা আ এক্সপার্টিসটাকে ঠিকঠাকভাবে মানে ঘষা-মাজা করছে না, ১ নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আ ডিমান্ড কিন্তু দিন, দিন বাড়ছে। কারণ আমরা দেখি, আমরা এমনও হয় আমরা অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতে পারি না। আমরা একটা এথিক্স এ চলি। কিরকম এথিক্স? মানে আমরা যদি কোনো জিম ক্লায়েন্টের সাথে কাজ করি, মানে কোনো জিম ওনারের সাথে কাজ করি, আমি তার কম্পিটিটরের সাথে, সে যদি আমাকে বেশি টাকাও পে করে, আমি কাজ করব না। অনেক এজেন্সি সেটা করে। মানে এথিক্স ভাবে না, তারা টাকা ভাবে। তারা কি করে? তারা কাজ করা শুরু করে। তো এইরকম করলে মানে নেক্সট টাইম কিন্তু তারা প্রবলেমে পড়বে, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আ ফিউচার বলতে গেলে ডিজিটাল মার্কেটিং এর অবশ্যই ডিমান্ড আছে। ডিমান্ড না থাকলে আ আমি একটা মানে ডাটা বলছি। ২০২৫ সালের মানে ফিন্যান্সিয়াল ইয়ারে ফেসবুকে ২৯,০০০ কোটি টাকার মানে ইন্ডিয়াতে শুধুমাত্র অ্যাড রান হয়েছে। আর এই যে ভোট হলো রিসেন্ট, ভোটে বিজেপি এবং টিএমসি মিলে ৩১,৫৭,০০,০০০ টাকার মতো অ্যাড চালিয়েছে। ঠিক আছে? সুতরাং এই ডিজিটাল মার্কেটিং যদি মানে রেজাল্ট না আসতো বা ডিমান্ড না থাকতো, তাহলে কখনোই এই পলিটিক্যাল মানে পার্টিগুলো, বড়, বড় কর্পোরেট যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে, তারা কখনোই আসতো না। সুতরাং যত দিন যাবে, হয়তো ডিজিটাল মার্কেটিং ওয়েটা বদলাবে। আমি যখন শুরু করি, সেই সময় ডিজিটাল মার্কেটিংয়ের একটা স্ট্র্যাটেজি ছিল, এখন পুরো বদলে গেছে এআই আসার পরে। আবার ২ বছর পরে গিয়ে বদলে যাবে। ১ মাস পরে হয়তো এআই এর কোনো একটা আপডেট আসবে। প্রতিদিন নতুন, নতুন টুলস লঞ্চ হচ্ছে। তো সমস্ত কিছু বদলে যাচ্ছে। সুতরাং ডিজিটাল মার্কেটার আ মানে যদি কেউ শিখতে চায়, তাকে আমি একটাই কথা বলব,
এটা কিন্তু অতটা সহজ না। তোমাকে প্রতিনিয়ত মানে আপডেট থাকতে হবে, প্রতিনিয়ত পড়াশুনো করতে হবে, স্টাডি করতে হবে। কারণ তুমি যদি মনে করো আমি একটা কোর্স করব, কোর্স করে আমি একটা জায়গায় জবে ঢুকে যাব, আমার লাইফ সেট, ওরকম পসিবল না। তার কারণ তোমাকে প্রতি মাসে হয়তো তোমার স্কিলকে ডেভেলপ করতে হবে। স্কিলকে ডেভেলপ করার সাথে সাথে নতুন যে সমস্ত এআই টুলসগুলো আছে সেগুলো শিখতে হবে। তবে বেসিক ফান্ডামেন্টাল শিখে রাখলে এগুলো শিখতে বেশি সময় লাগে না। আর যে মেন্টালিটিটা থাকতে হবে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি শেখার মানে স্কিলটা, এটা যদি থাকে, সে এআই আসুক আর যে আসুক, কোনো অসুবিধা হবে না আর কি। আচ্ছা, গুগল অ্যাডস না মেটা অ্যাডস কোনটা বেশি তাড়াতাড়ি মানে ভাইরাল করে দেয়? দেখুন, এটা ডিপেন্ডস করে বিজনেসের গোলের ওপরে, ঠিক আছে? এমন এমন বিজনেস আছে, কিরকম বিজনেস বেশি অ্যাচিভ করে? দেখুন সার্ভিস বেসড বিজনেস হলে আমি বলবো ফেসবুক অ্যাডসে চোখ বন্ধ করে, ঠিক আছে? তারপর কিরকম কি কস্টিং লাগে? ফেসবুক অ্যাডসে কস্টিং বলতে ফেসবুক অ্যাডসে কিন্তু 100 টাকা থেকেও চালানো যায় ফেসবুক অ্যাডস পার ডে। সেটা তো ওয়ান ডে এরকম। পার ডে। এবারে মানে ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী যদি কেউ জিজ্ঞাসা করে, অ্যাভারেজ যে সমস্ত বিজনেসগুলো মোটামুটি অ্যাড চালানোর মতো, কারণ অনেক বিজনেস থাকে ধরুন একটা মিষ্টির দোকান, সে ফেসবুকে অ্যাড চালিয়ে হয়তো 1,000 টাকার অ্যাড পার ডে যদি চালায়, সে হয়তো বেশি সাস্টেন করতে পারবে না এটা তো জিনিসটা, ছোট দোকানগুলো করতে করতে পারবে পারবে না। না। কিন্তু যারা মনে করছে যে আমার বিজনেস প্রতিদিন আসতে পারে, ঠিক আছে? যেমন হয়তো রিয়েল স্টেট বা একটু জুয়েলারি শপ, জুয়েলারি শপ, শাড়ির দোকান। শাড়ির দোকান, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে আপনার কাস্টমাইজেশনের যে সমস্ত বিজনেসগুলো করে, এডুকেশনাল, বিশেষ করে এডুকেশন সেক্টরগুলোতে বা কলেজ, এনাদেরকে একটা বাজেট রাখতে হবে। আমি 1,000 টাকা পার ডে আমাকে বাজেট রাখতে হবে। এবার বলবে অনেকে, তার মানে মাসে 30,000 টাকা, আমার 30,000 টাকা উঠবে? অবশ্যই উঠবে, যদি স্ট্র্যাটেজিভাবে কাজ করা হয়, যদি সঠিকভাবে কাজ করা হয়, রেভিনিউ চলে আসবে। তুমি আমাকে একটু বলো যে কিভাবে সোশ্যাল মিডিয়াতে সেই ভুলগুলোকে কারেক্ট করা যেতে পারবে? মেনলি বিজনেস ওনাররা যারা পোস্ট করে হ্যাঁ, তারা যে যারা বিজনেস ভুলগুলো করে। ওনাররা, হ্যাঁ। দেখুন মানে অনেকে যে ভুলটা করে, ফেসবুক পেজটাকে ভেবে ফেলে হচ্ছে ক্যাটালগ করার জন্য। সমস্ত সময় তারা প্রোডাক্ট পোস্ট করছে, তারা সব সময় তাদের কত প্রাইস, হয়তো কোনো একটা ট্রাভেল এজেন্সি, সে সারাদিন ধরে ওই ট্রাভেল এজেন্সির প্যাকেজগুলো শেয়ার করছে, মানে পেজটাকে এমনভাবে করে ফেলেছে যেন ক্যাটালগ আর কি। বাট ফেসবুক পেজটা ক্যাটালগ না, ফেসবুক পেজটা হচ্ছে একটা মানে সলভ করানোর জায়গা করতে হবে, তাহলে কাস্টমাররাও ইন্টারেস্ট হবে। যেরকম আমি বলি, যদি কোনো ডাক্তার সারাদিন ধরে পোস্ট করতে থাকে, আমার চেম্বার এখানে, আপনি এখানে হ্যাঁ, আমি অ্যাপয়েন্টমেন্ট এই নিন। কথাটাই মানে ইন্টারেক্ট করছি। হুম, এই যে স্টোরিজ দেওয়া, হুম, রেগুলার স্টোরিজ হুম, দিচ্ছে হুম, আরকি বা পোস্ট করতে হুম, থাকে। এই বিজনেসটাই যারা করে হুম। থাকে সেটা কি কানেক্ট করে অডিয়েন্সের কাছে? না, বিষয়টা হচ্ছে কি পোস্ট করছে তার উপরে। ব্যাপারটা কি হয়, ভুল পোস্ট করলে তো হবে না। মানে আমাকে তো কনটেন্টটাকে সাজাতে হবে। কনটেন্ট একটা ক্যালেন্ডার থাকে, ঠিক আছে? যে একেকটা বিজনেসের জন্য একেক রকম কনটেন্ট থাকে। হয়তো একটা ডাক্তার, সেই ডাক্তারটা হয়তো আ নিউরোসা আ নি নি আ নিউরো বিশেষ নিউরোসার্জন। নিউরোসার্জন। তো সেক্ষেত্রে কি হয়, সে যদি সারাদিন বলে আমার চেম্বার এখানে, আপনি এখানে বুকিং করুন, তাহলে স্বাভাবিকভাবে কেউ ওই দেখার জন্য কেউ ফলো করবে না। সে যদি করে যে এই করলে এই সলিউশন হবে, সে হয়তো বলল যে তাড়াতাড়ি না ঘুমালে কি হতে পারে? স্বাভাবিকভাবেই আমরা হুম, সবাই দেখব। হুম, হুম, এখন সবাই রাত জাগে। তো হুম, কনটেন্টটাকে এমনভাবে সাজাতে হবে যাতে সবাই দেখে, এবং সেটা হুম। রিলস ফর্ম কনটেন্টে হোক বা লং ফর্ম কনটেন্টে হোক বা পোস্টারের মাধ্যমে হোক, মানে এডুকেশন দিতে হবে পেজটার মধ্যে। সলিউশন দিতে হবে, প্রবলেম সলভিং করতে হবে মানুষের। যে আমার কাস্টমার কারা, তাদের পেইন পয়েন্ট কোনগুলো, সেগুলোকে ফাইন্ড আউট করে দেন তার সলিউশন আমাকে পেজের মধ্যে দিতে হবে। এবার পেজের মধ্যে যখনই দেখবে একটা কাস্টমার যে ইনি তো সলিউশন দিচ্ছেন, তো চলো দেখা যাক এখানে ওনার চেম্বারটা কোথায় আছে, এনার কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই। ঠিক আছে? তো কাস্টমার খুঁজে নেবে। কাস্টমারকে বারবার বলা লাগবে না যে অ্যাপয়েন্টমেন্ট নিন বা কিনুন। এটা সবাই করে আরকি সারাদিন। এটা সবথেকে বড় ভুল আরকি। সবথেকে বড় ভুল। আচ্ছা, এই যে গুগল অ্যাডস চালাতে গেলে যে এসইও এর একটা দরকার পড়ে। গুগল অ্যাডস না, সোশ্যাল মিডিয়াতে না, যে এসইও যেটা না বলে আমি মানে বলছি গুগল বিজনেস যে অ্যাড গুলো অ্যাকচুয়ালি। ওটা হচ্ছে গুগলে র‍্যাংক করাতে গেলে, মানে আচ্ছা, গুগলে কোনো বিজনেসকে র‍্যাংক আচ্ছা। করাতে গেলে এসইও লাগে। তো এই এসইও ব্যাপারটা কি? মানে যেগুলো যারা বিজনেস করবে, হুম। তারা কিভাবে তাদের গ্রোথ করবে বিজনেসের ক্ষেত্রে? বা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কতটা বেশি প্রভাব আ দেবে ওদেরকে? দেখুন, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মধ্যে র‍্যাংক করাতে গেলে এসইও আছে। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনস, যেটা ওয়েবসাইটকেও র‍্যাংক করানো যায়। আরেকটা হচ্ছে গুগলের ফ্রি টুলস, সেটা হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল। এটাকেও র‍্যাংক করানো যায়। এটাকে র‍্যাংক করতে গেলে করতে হয় হচ্ছে লোকাল এসইও। আমি একটা বলি, যদি আ মাঝ রাস্তায় কারোর গাড়ি খারাপ হয়ে যায় অচেনা জায়গায়, তো সে নিশ্চয়ই সেখানে হয়তো মেকানিককে ফোন করবে না, তার বাড়ির কাছে যে আছে। সে সবার আগে গুগলে সার্চ করবে বেস্ট মেকানিক নিয়ার মি, বা বেস্ট গ্যারেজ নিয়ার মি, কার গ্যারেজ নিয়ার মি। তো তারপর সার্চ করে সেখানে কল করবে। দেন সেখান থেকে আ আ সেই মেকানিকটা গাড়ি সারাই করতে আসবে।
ঠিক সেই রকমভাবে যদি আপনার বিজনেসটা গুগলে যদি না থাকে, গুগলে যদি এসইও করা না থাকে, তাহলে মানুষ তো খুঁজে পাবে না। তো বেনিফিটস তো অবশ্যই আছে। মানুষের যখন দরকার হবে তখন যাতে মানুষ গুগল থেকে খুঁজে পায়, তার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে, এসইও করতে হবে। আর গুগল মাই বিজনেস প্রোফাইল র্যাঙ্ক করানোর জন্য যেটা আছে সেটা হচ্ছে লোকাল এসইও। এসইও দু রকমের হয়। হুম একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েবসাইটে র্যাঙ্ক করানোর জন্য, ফার্স্ট পেজে আনার জন্য। আর হুম একটা হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে টপ 3-র মধ্যে আনার জন্য, যেটাকে বলে ম্যাপ প্যাক। ওই ম্যাপ প্যাকের মধ্যে আনার জন্য সেটা হয় লোকাল এসইও। সেটার জন্য কিছু টেকনিক আছে। এবারে এখন এআই আসার পরে সেই এসইওটারও কিন্তু অনেক রকম জিনিস ভেরিয়েশন চলে এসেছে। এইও, জিইও, ঠিক আছে? এইও হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশনস, ঠিক আছে? হুম তারপরে হচ্ছে জিইও। এইগুলো হচ্ছে মানে যে সমস্ত চ্যাট জিপিটি, জিমিনি, হুম তারপরে হচ্ছে ক্লড, এই সমস্ত জায়গাতে মানুষ যখন সলিউশন পাওয়ার জন্য কোনো একটা প্রবলেম নিয়ে সার্চ করছে, সেখানেও যদি বিজনেস র্যাঙ্ক করে, সেটাকেই কিন্তু মানে এসইওর একটা নতুন পার্ট এইও। তো এইভাবে জিনিসগুলোকে আর কি মানে হেল্প করে আর কি, সব জায়গাতেই এসইও বা বলুন বা এগুলো হেল্প করে আর কি। আচ্ছা, ধরুন এই যে যারা বিজনেস করছে, যাদের হুম। প্রোফাইলে আপনারা ক্রিয়েট করে দিচ্ছেন, অনেক সময় অনেক প্ল্যাটফর্মে স্টার মার্কস দিতে হয় না? যে একটা অডিয়েন্স মানে ধরুন যাচ্ছে, এই স্টার মার্কটা কি আপনারাই ক্রিয়েট করে দেন? মানে মানে Google Ads এ বা Google প্রোফাইলে ওয়েবসাইট থেকে ধরুন একটা ডক্টর গেছে হুম, যে প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য হুম, হুম, ডিজিটাল মার্কেটিং মাধ্যমে। তাদের যে একটা হয় না যে একটা 5 স্টার, 4 স্টার, 3 হুম। স্টার, এবং সেই ভিত্তিতে কিন্তু অডিয়েন্স বা আপনার ক্লায়েন্টস যাচ্ছে, ট্রাস্ট, ভিজিট করছে। বলি এই বিষয়টা। তো সেটা হুম, কিভাবে হয়? আপনি যেটা বলছেন এটা সম্পূর্ণটাই ইল্লিগাল একটা ওয়ে। যদি কোনো এজেন্সি করে থাকে এটা পুরো ইল্লিগাল। এটা আমরা কোনোদিন করি না। এবং গুগল ধরতে পারে। আমি একটা বিষয় বলি, এটা অনেক বিজনেস ওনার ভাবে যে আমরা রিভিউ বাড়িয়ে নেব। রিভিউ বাড়িয়ে নিলে আমার বিজনেস এক্সাক্টলি তাই। আ বেড়ে যাবে। কিন্তু গুগল অত বোকা না। কারণ গুগল সমস্ত কিছু ট্র্যাক করতে পারে। একটা কোম্পানিতে দেখা গেল ১০ টা কম্পিউটার আছে। ১০ টা জিমেইল খোলা আছে। তাহলে ১০০ টা মানে ১০ টা জিমেইল খোলা আছে ১০ টা কম্পিউটারে। ঠিক আছে? প্রত্যেকটা কম্পিউটারে ১০ টা করে। তাহলে কতগুলো হচ্ছে? টোটাল প্রায় ১০০ টা হচ্ছে। হুম, তাহলে আমি ১০০ টা রিভিউ পেয়ে গেলাম একটা জায়গা থেকে। হুম। একই ওয়াইফাই ইউজ করছি। ও! সেখানকার আইপি। তো গুগল সেগুলো কি ট্র্যাক করতে পারে না? গুগল এত কিছু জানে, গুগল সমস্ত কিছু জানে। তো সেখানে গুগল আইপি ট্র্যাক করতে পারে না? গুগল আমাদের মাইন্ডও পড়তে পারে। হুম। যেটা ভাবছি সঙ্গে, সঙ্গে সেটাই দেখিয়ে দেয়। তো গুগল সবকিছুই বুঝতে পারে। ঠিক আছে? যে এই অডিয়েন্সটা মানে যে রিভিউটা দিল, সে আদৌ ওই রেস্টুরেন্টে গেছে কিনা? দেখা গেল সে হয়তো আছে বীরভূমে, কিন্তু সে কলকাতায় ওই রেস্টুরেন্টে কখনোই আসেনি। সে রিভিউ দিয়ে বসে আছে। তাহলে সেটা ফেক রিভিউ। গুগল ধরতে পারে। গুগল তখন স্প্যামের মধ্যে ধরে মানে রেখে দেয় সেই প্রোফাইলটাকে। গুগল বলে না যে তুমি এটা স্প্যাম করেছো। গুগল সেই প্রোফাইলটাকে ডাউন করে রাখবে। সুতরাং ওই ফেক ওকে। রিভিউ নিয়ে কোনো লাভ নেই। ফেক রিভিউ আমরা করি না। আজ পর্যন্ত কোনো ক্লায়েন্টের জন্য আমরা ফেক রিভিউ এর সার্ভিস প্রোভাইড করি না। এটা অনেকে করে, বাট সেটা সম্পূর্ণ ইল্লিগাল সার্ভিস। ওই রিভিউ বাড়ানো, রিভিউ পিছু এত টাকা। বাট ওটা আমি প্রত্যেক বিজনেস ওনার, আমার বিজনেস ওনার মানে আমি যাদের সাথে কাজ করি তাদেরকে আমি সবসময় বারণ করি এগুলো না করতে। এবং যার কারণেই তাদের রেজাল্ট কনস্ট্যান্ট ভাবে আসে এবং তারা আমার সঙ্গে স্টে করে। আচ্ছা, প্রসেনজিতের সাথে আমি অনেকক্ষণ কথা বললাম। তো কথা বলতে, বলতে, বলতে যেহেতু ওর একটা সাবজেক্ট ডিজিটাল মার্কেটিং এবং সেটা এক্সপার্ট, এবং আমি ওর আগে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে ও খুব মানে পড়াশোনার দিক থেকে মেধাবীও ছিল, এবং মনে হয় কোনো ফ্যামিলিগত অনুযায়ী ফিনান্সিয়াল প্রবলেমে। সেক্ষেত্রে মেইন স্ট্রিমের পড়াশোনা হুম, না হুম, করে ডিজিটাল মার্কেটিং নিয়ে হুম, মানে খুব কম টাকা দিয়ে একটা কাজ হুম। করা শুরু করেছিলে। তো এইটা নিয়ে যদি একটু বলো আমাকে। আ বিষয়টা হচ্ছে আমার শুরুটা হচ্ছে কলেজ লাইফ থেকে। ঠিক আছে? হুম। কলেজের আগেও আমি Facebook বা সোশ্যাল মিডিয়াতে গ্রো করেছি। ২০১৪ বা ১৬ র দিকে যখন তখন তো অত বেশি যখন কোনো ছিল না। ডিজিটাল মার্কেটিং বলে আমিও জানতাম না ডিজিটাল মার্কেটিং বলে কিছু হয়। কিন্তু এমনও পেজ আমার আছে, হুম, এখনো আছে সেই পেজ। মানে আমি রবীন্দ্রনাথ হুম, ঠাকুরের ফ্যান ছিলাম। মানে এখনো আচ্ছা। আছি। তো সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটা পেজ করেছিলাম। সেখানে বিভিন্ন রকম আপডেট-ফাপডেট দিতাম। ঠিক আছে? কোটস হোক বা তার গান হোক। তো সেই পেজটাকে প্রায় ২,০০,০০০ মতো ফলোয়ার্স করিয়েছিলাম। ঠিক আছে? তো তখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কিভাবে গ্রো করে, গ্রাফিক্স কিভাবে বানায় টুকটাক জানতাম আরকি। তারপরে আসলো হচ্ছে ২০১৮ সাল। তখন থেকে আমার স্ট্রাগল শুরু আরকি। আ মানে আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই বিসিএ করার। ঠিক আছে? তো এবারে বিসিএ করতে গেলে সেই সময় কোর্স ফি কম ছিল। আ ২,০০,০০০ ৳২,৫,০০০ মতো কোর্স ফি ছিল। হুম, ঠিক আছে? এবার আমাদের একটা বিজনেস ছিল। সেই বিজনেসটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। বাবা হসপিটালাইজড ছিল বলে বন্ধ হয়ে যায়। এইবার এই ৳২,০০,০০০ টাও মানে আমাদের কাছে আর সেই সময় ছিল না। আ অনেক সম্পত্তি বিক্রি করতে হয়েছে, অনেক জায়গা থেকে সুদ নিয়েছিল, সেইগুলো বাবা মানে দেনা হয়ে গেছিল, যে কারণে আমি আর রিস্ক নিইনি। আমি ভেবেছিলাম যে আমি বিসিএ করব না, আমি অন্য কিছু করব। তো আমার মাথায় বিজনেস ছিল অবশ্যই। ঠিক আছে? আমি ছোট থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি বিজনেস করব। আমার ওটা হচ্ছে ছোটবেলা থেকেই ইচ্ছা যে আমি বিজনেস করব কোনো না কোনো দিন। তো এইবারে
আমি দেখলাম যে কি করা যায়। আমি তখন সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছিলাম। তো নিতে গিয়ে আমি দেখলাম যে সরকারি চাকরির প্রিপারেশন যখন নিচ্ছি তাহলে তো আমি এই আপডেটগুলোই ইউটিউবে দিতে পারি। তো আমি দেওয়া শুরু করলাম। এরকমভাবে আমি মোবাইল থেকেই ভিডিও বানালাম। কোনো মাইক্রোফোন নেই, জাস্ট মোবাইলটা রেখে খাটের উপরে বসেই আমি জাস্ট ভিডিও করতাম। ঠিক আছে? তো সেইভাবে আমি ভিডিও করা শুরু করি। ভিডিও করতে একটা সময় ১০০ কে হলো, তারপরে ২০০ কে, ২৭০ কে, এবং সেই সুবাদে আমি অনেক বড় ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এডটেক কোম্পানির সাথে কাজ করার সুযোগ পেয়েছি। অ্যান্ড ওখান থেকে আমার একটা ভালো নেটওয়ার্ক হয়ে গেছিল। ঠিক আছে? যে মানে আমাকে যে আমি এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে? ডিজিটাল মার্কেটিং একটা নেটওয়ার্ক হয়ে গেছিল। কারণ আমি তখনও টুকটাক আমি কাজ করছিলাম আরকি। মানে আমি যেহেতু জানতাম, এবার আমার তার সাথে আমি ব্লগিংও করতাম। ব্লগিংয়ের শুরুটাও একটা খুব মজাদার। আমি কলেজে পরীক্ষা দিতে যাচ্ছি, সেই সময় দেখলাম আমার মোবাইলে নোটিফিকেশন আসলো একটা ডোমেন, মানে ডোমেন বলতে .com, .in এগুলোকে মানে ডোমেন বলে। ঠিক আছে? তো এগুলো আ কিনে একটা ওয়েবসাইট শুরু করতে হয়। তো এবারে দেখলাম ওগুলোর এখন প্রাইস যদি আমরা দেখি ৳১২০০, ৳১৩০০ প্রতি বছর রিনিউয়াল চার্জেস বা কস্টিং। তো সেই সময় অফার দিচ্ছে একটা কোম্পানি ৳৯৫ এই ডোমেন। এবার আমার ব্যাংকে সেই সময় ৳৩০০ ছিল। আমি কি করলাম, ৩ টে মতো ডোমেন কিনে নিলাম। আমি কিছু না ভেবে আমি কিনে নিলাম। আমি ৩ টে আমি ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের একটা নাম দিয়ে খুলি। আরও বিভিন্ন রকম সেগমেন্ট আমি খুললাম। হুম। ওগুলোকে বলে ব্লগিং। তো ব্লগিংও আমি করলাম তারপরে। ব্লগিং বলতে ওয়েবসাইটে কনটেন্ট পোস্ট করে সেখানে ভিজিটর আসতো। দেন ওখানে অ্যাড দেখাতো গুগল থেকে। গুগল অ্যাডসেন্স। ওখান থেকে ইনকাম হ্যাঁ, হতো? ওখান থেকে ইউটিউব। মানে ইউটিউব চ্যানেলে যেরকম অ্যাডসেন্স আছে ওরকম ওয়েবসাইটেরও অ্যাডসেন্স, ওই আচ্ছা। একই জিনিস। ওখানে আরকি মানুষ ক্লিক করলে আর্নিং হতো, এবং যেটা ইউটিউবের থেকেও বেশি হয় আর্নিং ওখানে। ও! এবার একদিন কি হলো, একদিন মানে প্রচুর ভিজিটর ঢুকলো এবং একদিনে আমি ৳২২,০০০ ইনকাম করলাম। তখন আমি একটা আলাদা কনফিডেন্স পেলাম যে না, এখান থেকে কিছু করা যায় আরকি। ঠিক আছে? তো ইউটিউব থেকে তো আর্নিং ১ম এ হয় না। ১ বছর ১.৫ বছর আর্নিং আমারও হয়নি। তো তারপরে দেখলাম যে এখান থেকে আমার ২২,০০০ ইনকাম হলো। এবার ওখান থেকে আমি কি করলাম, শিখতে লাগলাম এসইও কি? ঠিক আছে? এসইওটা কি জিনিস? ওয়েবসাইট ডিজাইন করে কিভাবে? কনটেন্ট কিভাবে রাইট করে? তখন এআই আসেনি। ঠিক আছে? তো সেই সময় আমি শুরু করলাম। দেন ধীরে দেখতে লাগলাম যে ডিজিটাল মার্কেটিং ফিল্ডটাও বেশ আগামী দিনে গ্রো করতে পারে, এবং আমার ইচ্ছা হচ্ছে বিজনেস করা। তো আমার বিজনেসকে আমি যদি গ্রো করতে চাই, ডিজিটাল মার্কেটিং লাগবে। তাহলে আমি যদি শিখে ফেলি, তাহলে তো আমি যেকোনো বিজনেস আমি যদি করি পরবর্তীতেও, তো সেক্ষেত্রে আমার কিন্তু এই স্কিলটা কাজে লাগবে। আমি সেই হিসেবেই শিখেছিলাম। দেন তারপরে কিছু ক্লায়েন্টের কাজ করলাম। একটা ক্লায়েন্টের ৳৪০০ মানে ১ম দিকে অ্যাড চালিয়ে ৳৪৬,০০০ অর্ডার। ঠিক আছে? এমন ক্লায়েন্ট আছে আ মানে উনার লাইফে অত অর্ডার পাননি উনি। ১ম অ্যাডেই ৪০০ অর্ডার টি-শার্টের। সেই ক্লায়েন্টের সাথে আমি এখনো কাজ করি। ঠিক আছে? তো স্টার্টিং থেকেই আছে। তো এইরকমভাবে ধীরে রেফারেন্স থেকে আ এই ক্লায়েন্টের রেফারেন্স থেকে আমি ক্লায়েন্ট পাচ্ছি, ওই ক্লায়েন্টের রেফারেন্স থেকে, এবং আমি বেশি ক্লায়েন্টের সাথে কাজ করি না একটাই কারণে, কারণ আমার একটা এথিক্স আছে যেটা ১ম এই বললাম। আ যে আমি যদি কোনো নিশ ক্লায়েন্টের সাথে কাজ করি, ধরুন জিম ওনারের সাথে কাজ করছি, নিউটনের কোনো জিম ওনারের সাথে কাজ করছি। ওর থেকেও যদি বেশি পে করে আমাকে কেউ, আমি তাদের সাথে কাজ করব না যতক্ষণ না তার সঙ্গে আমার এগ্রিমেন্ট শেষ হচ্ছে। যেটা অনেক এজেন্সি করে, একসঙ্গে ২ টো ৩ টে ক্লায়েন্টের সাথে কাজ করে। যেটা আমার দিক থেকে এটা মনে হয় যে আমি মার্কেটিং করছি, আমি দুটো বিজনেসকে কিভাবে গ্রো করব? আমি একেও সেরা বলছি, একেও সেরা বলছি। তারা দুজনেই কম্পিটিটর। এটা তো পসিবল না। তো এই জিনিসগুলোর জন্য আ ক্লায়েন্টদেরও রেজাল্ট আসে এবং ফোকাসভাবে কাজ করা যায়। তো ধীরেই এখন আমার টিম হচ্ছে ১৫ জন। ইন হাউস এবং ফ্রিল্যান্স মিলিয়ে ১৫ জন। দেন ওই ইউটিউবটা যেহেতু সরকারি চাকরির ফিল্ডে ছিলাম সেই সময় আপডেট রাখতাম। দেন ওখান থেকে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এ চলেছি, এতটাই ব্যস্ত এখন ওইদিকে আর মানে মন দেওয়া হয় না আরকি। ওইটা আরকি স্টপ করা হয়েছে। আর এইদিকে এখন ডিজিটাল মার্কেটিংটা চলছে মোটামুটি ভালোই। মোটামুটি 1,00,000 হয়ে গেলে কি সিলভার বাটন? হ্যাঁ, সিলভার বাটন আমি আর পেয়েছি। কিরকম ভিউ বা কিরকম হতে হয়? আ ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, এবং এটা তো চেঞ্জ হতে থাকে। ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আমাদের সময়ও ছিল, এখনো ওটাই আছে। ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, ১,০০০ সাবস্ক্রাইবার। আর ৩ মিলিয়ন মনে হয় শর্টস এর ক্ষেত্রে মনিটাইজেশন এর আর জন্য। এমনি 1,00,000 হলে ওটা আ জিনিসটা হ্যাঁ, সিলভার প্লে বাটন। আচ্ছা, এই যে প্রচুর ডিজিটাল মার্কেটিং এর প্রচুর লোক মানে হুম, Facebook এ এবং YouTube এ যেটা বললাম না, অনেকেই বলে ডিজিটাল মার্কেটিং নিয়ে, এবং তারা আবার সেলিব্রিটি ছাড়া কাজই করবে না। হুম, আমরা সেলিব্রিটির সাথে কাজ করি মানে আমার এই ডিমান্ড, হুম, এই আমি চার্জেস হুম। করি। এটা কি ঠিক নাকি তাদের মাঝখানেও তারা এক্সট্রা চার্জেস নেয়? আ ব্যাপারটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য পারসন। একেকজনের চার্জেস একেক রকম। ঠিক আছে? আমাদের যেমন সিস্টেমটা, আমি চেষ্টা করি, আ আ ছোট বিজনেসের সাথে কেউ কাজ করতে চায় না। সবার ১ম এ বলে রাখি। সবাই বড় বিজনেসের সাথে কাজ করতে চায়। কারণ জানে বড় বিজনেসের সাথে কাজ করলে আমি ওখান থেকে টাকা পাবো বেশি। এবং হুম। আ আমি ছোট বিজনেসের সাথে কাজ করি। কাজ করার পরে সেই বিজনেসটাকে বড় করি। দেন তার তার কাছ থেকে আমি তার সঙ্গে এতটাই ভালো রিলেশন হয়ে যায়, সেই ক্লায়েন্ট আমাকে আর ছাড়তে পারবে না। আমি সেইভাবে কাজ করি। তো একেকজনের কাজের সিস্টেম একেক রকম। আমি কাজ করি হচ্ছে বেশিরভাগ যারা হচ্ছে সবে শুরু করছে।
যারা গ্রো করতে চাইছে এবং তার মধ্যে অবশ্যই নিজের ইচ্ছা থাকতে হবে। অনেকে আছে আমি টাকা ঢেলে দিলাম, আমার আর কোনো দেখার দরকার নেই, আমার বিজনেস গ্রো হয়ে যাবে। ওরকম হয় না। কনটেন্টের জন্য তো আমাকে র ফাইলও পাঠাতে হয়। আমাকে তো হুম। গাইডও করতে হবে। অফার ক্রিয়েশন, একটা বিজনেস শুধুমাত্র এই ডিজিটাল মার্কেটিং দিয়ে হয় না। আমি মনে করলাম যে ডিজিটাল মার্কেটিং মানেই আমার বিজনেস দাঁড়িয়ে যাবে, অন্য কিছু আমার সবকিছু ভুলভাল থাকুক। আমার অফার ভালো না, আমার প্রোডাক্ট ভালো না, সার্ভিস ভালো না, সম্ভব না ওরকমভাবে। তো সমস্ত কিছুকে ঠিকঠাক করে দেখে তারপরে মার্কেটিংটাতে আসতে হবে। আর ওই চার্জেসের ব্যাপার যেটা বললেন, ওটা একেকজনের একেক রকম সিস্টেম আরকি। তবে আ মানে এমনও অনেক আছে যারা চার্জেসটা তাদের স্কিলের থেকেও বেশি চার্জেস করে, যেটা তারা রেজাল্ট আনতে পারে না। চার্জেস দেওয়াটা কোনো ব্যাপার না। ক্লায়েন্ট টাকা নিয়ে বসে আছে, যদি কেউ ROI টা দিতে পারে। মানে একটা ক্লায়েন্ট যদি বুঝতে পারে যে আমার এখান থেকে বেনিফিটস আসছে, আমি ৳১ ইনভেস্ট করে আমার ৳১০ আসছে, সে ৳১,০০,০০০ দিতে তার কোনো অসুবিধা নেই। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্লায়েন্ট, অনেকে বলে ওয়েস্ট বেঙ্গলের ক্লায়েন্ট টাকা দিতে চায় না। তোমরা রেজাল্ট আনতে পারো না। সেটা হচ্ছে প্রবলেম আরকি। রেজাল্ট আনতে পারলে ক্লায়েন্ট দেবে। আমার বেশিরভাগই সব ওয়েস্ট বেঙ্গলের ক্লায়েন্ট। বাইরের ক্লায়েন্ট খুব কমই আছে। আচ্ছা, Google Ads আর Meta Ads বা হুম। Facebook Ads ৩ টেই কানেক্টেড হয়ে থাকে? না, ও ৩ আলাদাভাবে, টেই আলাদা আরকি। আলাদাভাবে। আর Facebook এ এবং অনেকেই আমরা দেখেছি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কিছুই বলে, মানে গ্রোথ নিয়ে, বিজনেস গ্রোথ হুম, নিয়ে বলে। এবার ধরুন যাদের ধরুন ছোট বিজনেস যারা করেন, ধরুন কোনো ছোট বুটিক যারা হুম, হয়তো এই যে বললেন যে আপনি তাদেরকে লোগো ডিজাইন, যেটা আমরা হুম, ফার্স্টেই কথা বলেছি, হুম, তারা করতে পারল না হুম। বা তারা Facebook ওয়েবসাইট বানাতে পারল না। তারা কিভাবে মার্কেটিং করে একটা নিজেদের বিজনেসটাকে আরো বেশি মানে সফল করবে? ব্যাপারটা হচ্ছে, ওয়েবসাইট না বানিয়েও, Facebook অ্যাডস না চালিয়েও অনেক বিজনেস ব্যবসা করছে। ঠিক আছে? তার মানে সে হয়তো স্কেলটা ভালোভাবে করতে পারছে না, বাট ব্যবসা করছে। যদি সেই রকমই সারা জীবন করতে চায়, তাহলে তাকে কোনো কিছু করার দরকার নেই। কিন্তু সে যদি মনে করে যে আমি স্কেল করব, তাহলে তাকে ধীরে, ধীরে সমস্ত কিছুতে ইনভেস্ট করতে হবে এবং বুঝে, বুঝে সঠিকভাবে, স্ট্র্যাটেজি ভাবে। কারণ একটা কি হয়, একটা বিজনেসের জন্য হয়তো ওয়েবসাইট দরকার হয়। অনেক বিজনেসের জন্য ওয়েবসাইট না হলে Google মাই বিজনেস প্রোফাইলটা বেশি ইম্পোর্টেন্ট। আবার অনেক ক্ষেত্রে Facebook অ্যাডসটা বেশি ইম্পোর্টেন্ট। তো এই জিনিসগুলোর জন্য এক্সপার্টিস কাউকে লাগবে, যে বলে দিতে পারবে যে হয়তো আপনার বিজনেসের জন্য না এই সেগমেন্টগুলোতে আপনি যদি জোর দেন, আপনার বিজনেসটা গ্রো হতে পারে। বা আপনি এইভাবে যদি কাজ করেন বা আপনি এইভাবে যদি কনটেন্ট বানান, তাহলে আপনার বিজনেসটা গ্রো হতে পারে। সে হয়তো সারাদিন ধরে আমার এই শাড়িটা, হয়তো বুটিকের বিজনেস বললেন, আমার এই শাড়িটার দাম ৳১২০০, অর্ডার করতে আমার হোয়াটসঅ্যাপে করুন, এই শাড়িটা এরকমভাবে দেখিয়ে চলে যাচ্ছে। কিন্তু সে যদি সেই জিনিসটা, কনটেন্টটাকে সঠিকভাবে বানাতে পারে, কনটেন্টটাকে সুন্দর করে বানাতে পারে, মার্কেটিংটাকে ঠিকঠাকভাবে করতে পারে, তাহলে তার ইনকোয়ারি বেশি আসবে, লিড বেশি আসবে, লিড বেশি আসলে তার সেলস জেনারেট বেশি হবে। একজন কনটেন্ট ক্রিয়েটর তাদের জন্য কি মানে ডিজিটাল মার্কেটিংটা ইম্পর্টেন্ট, এবং তারা কিভাবে অ্যাড না চালিয়ে কিভাবে ক্লায়েন্টস পাবে? কনটেন্ট মানে যাকে বলে স্পন্সরশিপ পাবে অর কোলাবোরেশন শুট পাবে? সাধারণত কনটেন্ট ক্রিয়েটর যারা, তাদের যদি বিজনেস না থাকে, তারা ডিজিটাল মার্কেটিং এর করার কোনো দরকার নেই। কারণ তাদের নিজস্ব একটা ফেস ভ্যালু আছে। ফেস ভ্যালুটাই তাদের আরকি ব্র্যান্ডিং। তো তারা ফেস ভ্যালু থেকেই, তাদের যদি ভিউয়ারশিপ ভালো থাকে, তাদের যদি আ মানে ভিউয়ারশিপ বা সাবস্ক্রিপশন যদি ভালো থাকে বা ভিউজ বেশি থাকে, সবথেকে ম্যাটার করে যেটা আর যদি ব্র্যান্ড। ভিউজ কম থাকে বা তারা কিভাবে ভিউজটা আনবে? ভিউজ আনার জন্য কনটেন্টের উপরে কাজ করতে হবে। মেন যেকোনো কনটেন্ট ক্রিয়েটর হোক বা যে কনটেন্টে নামবে বলে ভাবছে, তাকে মাথায় রাখতে হবে, যদি আমার চ্যানেলে বা আমার বিজনেসের যদি কনটেন্টটাকে গ্রো করতে চাই, তাহলে আমাকে ভাবতে হবে যে আমি যেই কনটেন্টটা দিচ্ছি সেটা যেন ভ্যালুয়েবল হয়। যে একটা ২ মিনিটের ভিডিও, ২ মিনিটের মধ্যে এটলিস্ট ১ মিনিট যেন কেউ দেখে। ১০ সেকেন্ড দেখে বেরিয়ে গেল, ওই ভিডিওটা কখনোই ভাইরাল হবে না। কিরকম ধরনের ভিডিও পোস্ট করলে তবেই সেটা ভাইরাল হবে? এটা ডিপেন্ডস করছে বিজনেসের উপরে, কোন বিজনেসের জন্য। ওকে। যেরকম আমি বলি, অ্যাস্ট্রোলজার যারা আছে, তারা যদি আ ভিডিও বানায়, তারা ক্লায়েন্ট পাবে, তাদের ভিউয়ার্স আসবে, তাদের পার্সোনাল ব্র্যান্ডিং বৃদ্ধি পাবে। ডাক্তার প্রবলেম সলভিং যদি ভিডিও বানায়, আমাদের ক্ষেত্রেও তাই। তারপরে হচ্ছে, ধরুন এসি রিপেয়ারিং করছে কেউ হয়তো। এই বিজনেসের সঙ্গে কেউ কাজ করতে চায় না। আমি সেই সমস্ত বিজনেস ওনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করছি, যে যারা নিজেরা আ যদি হেল্প নিয়ে গ্রো করতে চায়, তাদের কি হুম। করতে হবে? দেখা গেল এসি রিপেয়ারিং করে কেউ। তাকে ওই, আমি এসি রিপেয়ারিং করি, আমার ফিস হচ্ছে ৳৪০০, আ আমি ৳৫০০, ঐরকমভাবে তাদের কনটেন্ট বানালে হবে না। তারা একটা কোথাও বাড়িতে গিয়ে এসিটাকে কিভাবে রিপেয়ারিং করছে তার কনটেন্ট বানাক, ব্লগ বানাক, ডেইলি ব্লগ বানাক। ডেইলি কোনো ব্লগ বানিয়ে সেখানে ছোট্ট করে নাম্বারটা লাস্টের দিকে দিয়ে দিই। সেখান থেকে তারা প্রচুর কাস্টমার পাবে। অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা থাকতে পারে। আগামী দিনে ডিজিটাল মার্কেটিং কতটা গ্রোথ আনবে বিজনেসে, সেটা হয়তো বড় বিজনেসে বা ছোট বিজনেসে বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য,
সেটা সবই জানলাম প্রসেনজিৎ পলের কাছ থেকে। যদি কিছু অডিয়েন্সকে বলেন যে কতটা বেশি ডিজিটাল মার্কেটিং কতটা গ্রোথ আনবে এবং কতটা বেশি আমাদের জন্য সাকসেসফুলি একটা লাইফস্টাইল ক্রিয়েট করবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমি ক্যামেরার সামনে ঠিকঠাকভাবে কথা বলতে পারি না। তো যে কারণে হয়তো অনেক কিছু ভুল বলতেও পারি। তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যারা মনে করছেন যে ডিজিটাল মার্কেটিংটাকে কাজে লাগিয়ে বিজনেস গ্রো করবেন, তাদেরকে আমি বলতে গেলে একটা মহামন্ত্র বলে দিচ্ছি যে আপনারা যেকোনো বিজনেসেরই হন না কেন, কনটেন্ট বানানো শুরু করুন। আজকে যদি কনটেন্ট বানানো শুরু না করেন, কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু আপনার বিজনেসকে অনলাইনে খুঁজে পাওয়া খুব চাপ হয়ে যাবে। দেখুন, ওয়েবসাইট বানানো বলুন বা ফেসবুকে পোস্ট বলুন, অ্যাড চালানো বলুন, এগুলো অবশ্যই করতে হবে। এগুলো করার জন্য আপনাকে প্রপার স্ট্র্যাটেজিভাবে করতে হবে। কনটেন্টটাও আপনি মনে করছেন আমি যা খুশি কনটেন্ট বানাবো আমার ভিউজ চলে আসবে, না। আরেকটা জিনিস আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে আমি কনটেন্ট বানিয়ে ওখান থেকে ইনকাম করছি না, আমি কনটেন্ট বানিয়ে আমার বিজনেসটাকে মানুষের সামনে পৌঁছে দিচ্ছি। তো সেইটা যদি আপনি করতে পারেন, আপনার বিজনেস গ্রো হবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। আপনার একটা জিনিস বলি, আপনি ধরুন একটা কোনো ভালো একটা রেস্টুরেন্টের বা আপনি একটা রিয়েল এস্টেটের একটা কোনো ভিডিও দেখলেন, আপনার ভালো লাগলো। আপনি হয়তো মনে করছেন আজকে হয়তো লাস্ট ডেট, অ্যাডভান্স করার ব্যাপার আছে, তো হয়তো ৫,০০০ টাকা অ্যাডভান্স করতে হবে। আপনি নিশ্চয়ই ওই ফেসবুকে অ্যাডস দেখে মানে ৫,০০০ টাকাটা পেমেন্ট করবেন না। আপনি কি করবেন? আপনি তার কোম্পানির নামটা সবার প্রথমে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে রিভিউ দেখবেন। তারা কোথায় আছে, অন্যরা কি বলছে তাদের রিভিউ, তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটাকে দেখবেন। তো সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলে কিন্তু বোঝা যায় যে এই বিজনেসটা অথেন্টিক কিনা, এই বিজনেসটা সঠিকভাবে কাজ করছে কিনা। আপনার হয়তো অফলাইনে দুর্দান্ত বিজনেস করছেন, কিন্তু অনলাইনে আপনার প্রেজেন্স জিরো। তাহলে কিন্তু কেউ আপনার বিজনেসে অনলাইনের থ্রুতে আসবে না। অফলাইনে হয়তো আপনার মাউথ টু মাউথে বিজনেসটা জানে বলে হয়তো আসছে, বাট অনলাইন থেকে কিন্তু গ্রো হওয়া চাপ। তো এই জিনিসগুলোকে আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। আর কোনো রকম হেল্পের জন্য তো আমরা আছি, আপনি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।